রোদমাখা দুপুর। নিঝুম বসে আছে নিজের ঘরে। জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। আকাশে মেঘের আনাগোনা, মনে হচ্ছে যেন বৃষ্টি হতে পারে। কিন্তু নিঝুমের মন আকাশের চেয়েও ভারী। ভেতরে ভেতরে যেন কেউ এক ফোঁটা ফোঁটা করে বিষ ঢেলে দিয়েছে। আজকের দিনের প্রতিটি মুহূর্ত তাকে কষ্টের আরেকটি স্তরে নিয়ে যাচ্ছে। সে বারবার চোখ বুজে আনে, কিন্তু চোখের সামনে ভেসে ওঠে অয়নের সেই দৃশ্য। তার স্বামী, তার জীবনের সবচেয়ে আপন মানুষটি, আরেক নারীর পাশে বসে হাসছে। না, এ কোনো সাধারণ হাসি নয়, এ হাসি মুক্তির, এ হাসি প্রেমিকার ফিরে আসার আনন্দের। তার সামনেই বসেছিল অয়ন আর নয়না। নয়নার চোখের দৃষ্টি ছিল উজ্জ্বল, যেন সে বিজয়ের মুকুট পরে এসেছে। অয়নের মুখে এত তৃপ্তির ছাপ, যা নিঝুম ১.৫ বছরের দাম্পত্য জীবনে কখনোই দেখেনি। অয়নের হাত তখন নয়নার হাত ছুঁয়ে আছে। সে যেন ভুলেই গেছে তার সামনে বসে আছে তার স্ত্রী। নিঝুম একদৃষ্টিতে তাকিয়েছিল তাদের দিকে, কিন্তু তার মনে হচ্ছিল সে যেন অদৃশ্য। তার অস্তিত্ব আর কোনো মূল্য রাখে না। নিঝুমের ভেতর তখন যেন এক রক্তক্ষরণ চলছিল। কিন্তু বাইরে থেকে সে নিজের মুখটি শক্ত রেখেছিল। নয়নার দৃষ্টি তার দিকে যেতেই সে চোখ নামিয়ে নিয়েছিল। আর অয়ন তখন তার দিকে তাকিয়ে ঠোঁটের কোণে সেই হাসি দিয়ে বলেছিল, সরি, নিঝুম। তোমাকে একদম ভুলে গিয়েছিলাম। সময়টা ছিল বছর ১.৫ আগে। নিঝুম তখন বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের ছাত্রী। সে স্বপ্নময়, চঞ্চল আর জীবনপ্রেমী এক মেয়ে। জীবনে অনেক কিছুর আশা ছিল তার। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন হয়ে দাঁড়ায় এক মানুষ, অয়ন। অয়ন ছিল নিঝুমের মায়ের খুব প্রিয় বান্ধবীর ছেলে। দীর্ঘদিন দেশের বাইরে থাকার পর দেশে ফিরে আসে অয়ন। প্রথমবার যখন তার সাথে দেখা হয়েছিল, নিঝুম তাকে ভেবেছিল একদম মিস্টার অ্যাটিটিউড। লম্বা, সুদর্শন, চাপ দাড়ি আর গম্ভীর চেহারা, অয়ন ছিল নিঝুমের দেখা সেরা মানুষদের একজন। সেদিনের সেই মুহূর্তটা নিঝুমের মন থেকে আজও মুছে যায়নি। গরম দুপুরে ক্লাস শেষ করে বাড়ি ফিরছিল নিঝুম। ক্লান্তি আর রাগ মিলেমিশে ছিল তার মনের ভেতর। দরজায় নক করতেই ভেতর থেকে কেউ খুলল না। শেষে দরজা ধাক্কা দিয়ে নিজের ভারসাম্য হারিয়ে সামনে পড়ে যায়। আর তখনই সে অয়নকে প্রথম দেখেছিল। অয়ন দাঁড়িয়ে ছিল দরজার ঠিক সামনে। তার চোখে ছিল কৌতূহল আর বিরক্তি। মুখে কোনো হাসি নেই, শুধু এক অদ্ভুত গম্ভীরতা। কাকে চাই? অয়নের প্রথম কথায় যেন বিদ্যুৎ খেলে গেল নিঝুমের শরীরে। কাকে চাই মানে? এটা আমার বাড়ি। আর আপনি কে? নিঝুম তখন রেগেছিল, কিন্তু তার মনে হচ্ছিল এই মানুষটাকে অপমান করা সহজ হবে না। সেদিনের সেই পরিচয়ের পর থেকে ধীরে ধীরে তাদের জীবনে এক নতুন অধ্যায় শুরু হয়েছিল। নিঝুম জানত না, এই মানুষটাই একদিন তার জীবনের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। বিয়েটা হয় অয়ন আর নিঝুমের পরিবারের ইচ্ছায়। নিঝুম তখন জানত না, এই সম্পর্কের পেছনে কতটা বাধ্যবাধকতা আর অসমাপ্ত গল্প লুকিয়ে আছে। অয়ন কখনোই এই বিয়েতে রাজি ছিল না। কিন্তু তার মায়ের অসুস্থতা এবং মানসিক চাপ তাকে বিয়েতে বাধ্য করে। নিঝুম বিয়েটাকে জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ভেবেছিল। কিন্তু অয়ন প্রথম রাতেই তাকে স্পষ্ট জানিয়ে দেয়, তোমাকে আমি স্ত্রী হিসেবে কখনোই মেনে নিতে পারব না। আমি অন্য কাউকে ভালোবাসি। সেই মুহূর্তে নিঝুমের স্বপ্নগুলো যেন ভেঙে যায়। কিন্তু সে হার মানেনি। সে সিদ্ধান্ত নেয়, অয়নের ভালোবাসা সে অর্জন করবে। আজকের সেই দুপুরে রেস্টুরেন্টের টেবিল থেকে বেরিয়ে আসার পর নিঝুম হাঁটতে শুরু করে। তার মাথায় তখন হাজারটা ভাবনা। রাস্তায় একটা জায়গায় জুতো ছিঁড়ে যায়। পায়ের তলায় কাচের টুকরো গেঁথে রক্ত পড়তে থাকে। কিন্তু তার মনে কোনো কষ্ট ছিল না। শরীরের এই ক্ষতও তার মনের ক্ষতের কাছে তুচ্ছ। সে বুঝতে পারে, তার জীবনে কষ্টের পালা শুরু হয়েছে।
বৃষ্টিতে ভিজে নিঝুমের শরীর ঠান্ডায় জমে আসছে। সে ক্লান্ত পায়ে হাঁটছে, যেন প্রতিটি পদক্ষেপে তার মন থেকে কিছুটা করে ভার নেমে যাচ্ছে। কিন্তু তার ভেতরের শূন্যতা যেন বৃষ্টির জলকণার মতোই বয়ে চলেছে। তার মাথায় অয়নের ঠোঁটের সেই তৃপ্তির হাসি বারবার ভেসে উঠছে। রিকশা ডাকতে ডাকতে হঠাৎ একজোড়া ছোট হাত ধরে টেনে তাকে থামায়। আপা, আপনের পা থাইকা রক্ত পড়তাছে। নিঝুম তাকিয়ে দেখে এক কিশোরী মেয়ের হাত। হাতে ফুলে ভরা টুকরি। বয়স হবে বড়জোর 15-16। মেয়েটি উদ্বিগ্ন চোখে তার দিকে তাকিয়ে বলছে, এইভাবে হাঁটলে তো আপনের আরও কষ্ট হবে। চলো, আমি একটা ফার্মেসি দেইখা আনি। নিঝুম অবাক হয়ে তাকিয়ে থাকে মেয়েটির দিকে। এত ছোট বয়সে এমন কষ্টের জীবন, তবু অপরিচিত এক নারীকে সাহায্য করার এত ইচ্ছা। মেয়েটির নাম সাথী। সাথীর সাহায্যে ফার্মেসিতে গিয়ে ড্রেসিং করানোর সময় নিঝুম জানতে পারে, সাথী একা তার অসুস্থ মাকে আর 6 মাসের মেয়েকে দেখাশোনা করে। তার স্বামী তাকে মেয়ের জন্মের পরপরই ত্যাগ করেছে। মেয়েটির গল্প শুনে নিঝুম বুঝতে পারে, জীবনের কষ্ট শুধু তার একার নয়। সন্ধ্যার আধারে ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরে আসে নিঝুম। দরজা খুলে দেয় অহনা, যিনি তার শাশুড়ি এবং যাকে সে মায়ের মতো ভালোবাসে। কিন্তু আজ অহনার মুখে উদ্বেগের ছাপ। কোথায় ছিলি সারাদিন? এভাবে ভিজে ফিরলি কেন? নিঝুম মৃদু হেসে বলে, কিছু না মা, একটু হাঁটতে গিয়েছিলাম। অহনা তার মেয়ে সুলভ আদরে নিঝুমকে জোর করে বিছানায় শুয়ে দেয়। মাথায় জলপট্টি দিতে দিতে বলে, তুই কিছুই বলবি না, কিন্তু আমি তো জানি তোর মনের মধ্যে কি চলছে। সব ঠিক হয়ে যাবে মা। এক মলিন হাসি দিয়ে উত্তর দেয় নিঝুম। অয়ন অফিসে বসেছিল, নয়নার সাথে দেখা করার পর থেকেই তার মন অস্থির। কেন জানি, নয়নার সাথে থাকার সময়ও তার মনে হচ্ছিল, কিছু একটা কম। সেই কিছু কি, তা সে বোঝার চেষ্টা করছে। লাঞ্চের সময় যখন মনে পড়ে, নিঝুম প্রতিদিন এই সময়ে তার জন্য খাবার নিয়ে আসত। আজ সেই অনুপস্থিতি যেন কাটার মতো বেঁধে যাচ্ছে। তাকে একটা ফোন দিই। নিজের সঙ্গে লড়াই করতে করতে শেষে ফোনটা হাতে নেয়। প্রথমবার রিং হয়ে কেটে যায়। দ্বিতীয়বার রিং হওয়ার পর নিঝুম ফোন ধরে। ওপাশ থেকে ক্লান্ত কণ্ঠ ভেসে আসে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার শরীর কেমন? শরীরের খবর জানার কি দরকার, মিস্টার অ্যাটিটিউড? তাচ্ছিল্যের হাসি নিয়ে উত্তর দেয় নিঝুম। অয়ন স্তব্ধ হয়ে যায়। নিঝুমের মুখে এই তাচ্ছিল্য, যা তার জন্য একেবারেই নতুন। কেন এমন বলছ? আমি তোমার খোঁজ নিতেই ফোন করেছি। খোঁজ নিতে? 1.5 বছরের সংসারে কখনো এই খোঁজ নিতে দেখিনি আপনাকে। এখন হঠাৎ এমন কিসের পরিবর্তন? শুনুন, আমার জন্য কষ্ট করতে হবে না। অয়ন বলার কিছু খুঁজে পায় না। ফোন কেটে যায়। অয়নের মনে পড়ে তাদের বিয়ের প্রথম দিনগুলোর কথা। নিঝুম কতটা প্রাণোচ্ছল ছিল। তার প্রতিটি কাজে, প্রতিটি কথায় একটা শিশুতো আবেগ ছিল। একবার খুব সকালে নিঝুম অয়নকে ঘুম থেকে জাগানোর জন্য মুখে পানি ছিটিয়ে দেয়। রেগে গিয়ে অয়ন তাকে বাথটবে ফেলে দেয়। তখনও হেসে নিঝুম বলেছিল, বউয়ের সাথে গোসল করার শখ আগে বললেই হতো। এমন স্মৃতিগুলো হঠাৎই অয়নের ভেতরটা নরম করে তোলে। অয়ন বুঝতে পারে, সে হয়তো নয়নাকে ভালোবাসে, কিন্তু তার মনে নিঝুমের জন্য একটা বিশেষ জায়গা তৈরি হয়েছে। এদিকে নিঝুম সাথীর মতো মেয়েটির জীবন থেকে একটা নতুন শিক্ষার সন্ধান পায়। সে বুঝতে পারে, জীবনে কষ্ট আছে, কিন্তু আত্মসম্মানের জায়গায় আপোস করা যায় না। অয়নের মনে সারাদিন জুড়ে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কেন নিঝুম তার সাথে এতটা দূরত্ব তৈরি করছে? সে কি সত্যিই হারিয়ে ফেলেছে সেই মেয়েটাকে, যে তার প্রতিটি কথা, প্রতিটি অভ্যাসের খেয়াল রাখত? অফিস শেষে বাড়ি ফিরে অয়ন দেখে ডাইনিং টেবিলে খাবার সাজানো। খুশি রান্না করেছে,
সেটা খাবারের চেহারা দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু নিঝুম নেই। মা কোথায়? অয়ন খুশিকে জিজ্ঞেস করে। উনার রুমে শুইয়া আছে স্যার। জ্বর এখনো কমে নাই। অয়ন খাওয়া শেষ না করেই উঠে দাঁড়ায়। তার মনে একটা অস্থিরতা। নিঝুমের রুমের দিকে পা বাড়ায়। রুমের দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখে নিঝুম ঘুমিয়ে আছে। নিঝুমের ঘুমভাঙা অভিমান। অয়ন নিঝুমের পাশে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। মেয়েটার মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। তার সারা শরীর জুড়ে যেন কোনো এক গভীর দুঃখ লেগে আছে। অয়ন হঠাৎ একটা হাত বাড়িয়ে নিঝুমের কপালের চুল সরিয়ে দেয়। নিঝুম একটু নড়ে উঠে চোখ মেলে তাকায়। তার সামনে অয়নকে দাঁড়িয়ে থাকতে দেখে হতভম্ব হয়ে যায়। আপনি এখানে? অয়ন শান্ত গলায় বলে, তোমার শরীর কেমন? আপনার দরকার কি? দরকার বলছ? আমি জানতে এসেছি তোমার জ্বর কমেছে কিনা। নিঝুম চোখ সরিয়ে বলল, আমার ভালো থাকা বা না থাকা কখনো আপনার জন্য গুরুত্বপূর্ণ ছিল না। আজ হঠাৎ এত কৌতূহল কেন? অয়নের বুকের ভেতর যেন কেউ ধাক্কা মেরে গেল। এই নিঝুম তার চিরচেনা নিঝুম নয়। তুমি জানো এটা সত্যি নয়। আমি সবসময় চাই তোমার ভালো হোক। তাহলে কেন নয়নাকে খুঁজে বের করার জন্য এতটা চেষ্টা করলেন? অয়ন স্তব্ধ হয়ে যায়। অয়নের মাথায় ঘুরে ফিরে শুধু একটি স্মৃতি আসতে থাকে। বিয়ের 3 মাস পর একদিন তার অফিসে গিয়ে নিঝুম তাকে খাবার খাইয়ে দিয়েছিল। তখন সে তাকে অপমান করেছিল। নিঝুম চোখের পানি চেপে রেখে বলেছিল, আমি জানি আপনি আমাকে ভালোবাসেন না। কিন্তু আমি সবসময় চাইব আপনি যেন ভালো থাকেন। অয়ন তখন খেয়াল করেনি তার প্রতিটি অপমান নিঝুমকে একটু একটু করে দূরে ঠেলে দিচ্ছে। মায়ের অশ্রু। অয়ন রুম থেকে বেরিয়ে আসে। বাইরে এসে সে দেখে অহনা ডাইনিং টেবিলে বসে নিঃশব্দে কাঁদছে। মা, তুমি কাঁদছ কেন? অহনা মুছে বলল, তুই কি বুঝতে পারিস না? তুই নিজের সুখ খুঁজতে গিয়ে নিজের জীবনের সবচেয়ে বড় আনন্দটাকে হারিয়ে ফেলছিস। আমি কিছুই বুঝতে পারছি না মা। তুই নয়নাকে ভালোবাসিস, ঠিক আছে। কিন্তু নিঝুমকে তুই এমনভাবে ফেলে দিবি যেমন পুরনো কোনো অপ্রয়োজনীয় জিনিস। অয়ন বুঝতে পারে তার মা নিঝুমের কষ্টটাকে নিজের সন্তানের কষ্টের মতোই অনুভব করছেন। নিঝুমের সিদ্ধান্ত। রাতে নিঝুম একা একা জানালার পাশে বসে থাকে। তার মাথায় ঘুরতে থাকে সাথীর কথা। এক অসহায় মেয়ে যে নিজের আত্মসম্মানের জন্য লড়াই করছে। নিঝুম মনে মনে সিদ্ধান্ত নেয় আর কিছুতেই সে অয়নের জন্য নিজেকে ছোট করবে না। ভালোবাসার মানে আত্মসমর্পণ নয়। রাতের নিস্তব্ধতা ভাঙার জন্য বাইরে থেকে বৃষ্টির শব্দ প্রয়োজন ছিল না। অয়নের মনে কেবল নিঝুমের কথা বারবার ফিরে আসছিল। কেন যেন মনে হচ্ছিল যে মানুষটা তার জন্য সব ত্যাগ করতে প্রস্তুত ছিল সে এখন তার থেকে অনেক দূরে চলে যাচ্ছে। অয়ন বিছানায় শুয়ে ছাদে তাকিয়েছিল। বিগত দিনগুলো মনে পড়ছিল, নিঝুমের হাসি, তার চঞ্চলতা, তার প্রতিটি ছোটখাটো যত্ন। কিন্তু আজ সেই হাসি নেই, চঞ্চলতা নেই। কেবল রয়েছে একটি দূরত্ব। রাতে নিঝুম বসে আছে জানালার পাশে। বাইরের হালকা ঠান্ডা বাতাস তার ভেজা চোখের ওপর এসে পড়ছে। বুকের ভেতর জমে থাকা চাপা কান্না বারবার বের হয়ে আসতে চাইছে। এভাবেই তো ছিল জীবনটা। তবে কেন এত প্রতীক্ষা? নিজেকেই প্রশ্ন করে নিঝুম। সাথে সাথেই মনে পড়ে সাথীর কথা। তার কথা ভেবেই নতুন এক জেদ জমতে থাকে মনে। আমি তো দুর্বল নই। সাথী লড়ছে তার মেয়ের জন্য। আর আমি নিজের জন্য লড়ব। পরদিন সকাল। অয়ন অফিস যাওয়ার জন্য রেডি হয়ে নিচে আসে। ডাইনিং টেবিলে সব খাবার সাজানো, কিন্তু নিঝুম নেই। খুশি রান্না করেছে। অয়নের মন খারাপ হয়। খুশিকে জিজ্ঞেস করে, ভাবি কোথায়?
উনার শরীর এখনো খারাপ স্যার। নিজের রুমেই আছেন। অয়ন তাড়াতাড়ি অফিসে চলে গেলেও মন পড়ে থাকে নিঝুমের কাছে। অহনা নিজের রুমে বসে ভাবছিল, তার মেয়ে নিঝুম যেন নিজের মধ্যে গুটিয়ে যাচ্ছে। তুই ঠিক করিস কিভাবে, মা? আমি কি তোর জন্য এই জীবন চেয়েছিলাম? অহনা ঠিক করল, আজই অয়নের সঙ্গে কথা বলবে। অফিসে যাওয়ার পথে অয়ন ফোনে ব্যস্ত ছিল। আচমকা লিফটের সামনে নয়নার সাথে দেখা হয়ে যায়। নয়না মিষ্টি হেসে বলে, তোমার অফিসে কিছু কাজ ছিল, তাই ভাবলাম দেখা করেই যাই। অয়ন মৃদু হেসে বলল, তুমি তো এখন খুব ব্যস্ত হয়ে পড়েছ। কি কাজ বলো? নয়না চোখ সরিয়ে বলল, আমাদের সম্পর্কে এগোনো নিয়ে কিছু ভাবছিলাম। তুমি কি সিদ্ধান্ত নিয়েছ? অয়নের গলায় একটুখানি দ্বিধার সুর, আমার সিদ্ধান্ত তো আগেই বলেছি। তবে তবে কি? নয়নার কণ্ঠে অসহিষ্ণুতা। নিঝুমকে পুরোপুরি বোঝাতে পারিনি এখনো। নয়না রেগে উঠে বলল, তুমি কি তাহলে এখনো তার জন্য অপেক্ষা করছ? অয়ন চুপ করে রইল। একটা নতুন অধ্যায় শুরু করার জন্য নিঝুম নিজেকে তৈরি করছিল। সে ঠিক করে আর নিজের জন্য ছোট হবে না। সেদিন বিকেলে অহনা তার রুমে এসে বলে, মা, তোর জন্য একটা প্রস্তাব আছে। কি প্রস্তাব? তুই কি একটা চাকরি শুরু করবি? তোর মতো মেয়ে ঘরে বসে থাকার জন্য নয়। নিঝুম চমকে তাকায়। চাকরি? হ্যাঁ, একটা ভালো সুযোগ পেয়েছি। তোর মতো মেয়ে নিজেকে প্রমাণ করুক, সেটাই চাই। নিঝুম কিছুক্ষণ চুপ থেকে বলে, ঠিক আছে, আমি রাজি। অয়ন সেদিন রাতে বাসায় ফিরে দেখে নিঝুম তার সাথে কথা বলছে না। তোমার কি সমস্যা? আমার কোনো সমস্যা নেই। আমি খুব ভালো আছি। অয়নের মনে হয় এই কথাগুলো যেন হাজারটা কাটা হয়ে বিঁধছে। সকালের আলোর সঙ্গে নিঝুমের জীবনে নতুন এক অধ্যায় শুরু হল। কাজের প্রথম দিন, তার ভেতরে এক অজানা উত্তেজনা। এতদিনের ঘরবন্দি জীবন থেকে বেরিয়ে নিজের পরিচয়ে কিছু করার ভাবনা তার হৃদয়ে নতুন শক্তি যোগাচ্ছিল। অহনা মেয়ের পাশে দাঁড়িয়ে বলল, মনে সাহস রাখিস মা। দেখবি তুই একদিন অনেক বড় কিছু করবি। নিঝুম হেসে মায়ের দিকে তাকাল। মায়ের এই শক্তি তার জন্য অমূল্য। অফিসের প্রথম দিন নিঝুম গিয়েই সহকর্মীদের সঙ্গে পরিচিত হল। সবাই তার সরলতা আর বন্ধুত্বপূর্ণ আচরণে মুগ্ধ। তবে নিঝুম কাজের মধ্যেই ডুবে থাকল। লাঞ্চের সময় তার ডেস্কে খাবার নিয়ে আসে এক সহকর্মী, সামির। আপনার লাঞ্চ সেরে নেওয়া উচিত। কাজের মধ্যে ডুবে থেকে আপনি শরীরের যত্ন নিতে ভুলে যাচ্ছেন। নিঝুম মাথা উঁচু করে সামিরের দিকে তাকায়। তার মিষ্টি হাসি নিঝুমের মনকে হালকা করে দেয়। অয়নের দিনগুলো যেন আগের চেয়ে অনেক বেশি খালি মনে হচ্ছে। অফিসে কাজের মাঝে বারবার নিঝুমের কথা মনে পড়ে। অফিসে নয়নার সঙ্গে দেখা হলে নয়না জিজ্ঞেস করল, কেমন আছো আজকাল? তোমাকে দেখছি খুব অন্যমনস্ক। অয়ন মৃদু হেসে বলল, ঠিক আছি। তবে আজকাল কিছু পুরনো বিষয় নিয়ে ভাবছি। নয়না অস্থির হয়ে বলে, পুরনো বিষয় মানে? আমার আর নিঝুমের সম্পর্ক। মাঝে মাঝে মনে হয় আমি কিছুটা অন্যায় করেছি। নয়না রেগে গিয়ে বলে, তাহলে তুমি কি বলতে চাইছ যে তুমি আবার তাকে নিয়ে ভাবতে শুরু করেছ? অয়ন চুপ থাকে। কিন্তু নয়নার প্রশ্নে সে নিজেও দ্বিধাগ্রস্ত হয়ে যায়। অফিসের কাজ শেষে নিঝুম বাসায় ফিরে দেখে অহনা তার জন্য অপেক্ষা করছে। কেমন গেল তোর প্রথম দিন? খুব ভালো লাগছে মা। অনেক নতুন কিছু শিখছি। তবে একটা কথা বলি? বলো। আমার মনে হয় আমি আবার নিজেকে খুঁজে পাচ্ছি। এতদিন যে আমি একদম হারিয়ে গিয়েছিলাম। অহনা মেয়ের কথা শুনে গর্বিত হয়ে বলল, তুই পারবি, মা। তোর এই আত্মবিশ্বাসী তোকে সাফল্য এনে দেবে। রাতে অয়ন বাড়ি ফিরে দেখে নিঝুম ডাইনিং টেবিলে নেই। অহনার কাছে জানতে চায়, নিঝুম কোথায়? নিজের রুমে।
আজকাল তো সে কাজ নিয়ে খুব ব্যস্ত। অয়ন অবাক হয়। সে ভাবতে শুরু করে এতদিন নিঝুম শুধু তার চারপাশেই থাকত, কিন্তু এখন সেই নিঝুম যেন অনেক দূরে চলে যাচ্ছে। একদিন অফিসের ক্যান্টিনে অয়নের সাথে হঠাৎই দেখা হয়ে যায় নিঝুমের। তুমি এখানে? অয়ন অবাক হয়ে জিজ্ঞেস করে। হ্যাঁ, অফিসের কাজে এসেছি, শান্তভাবে জবাব দেয় নিঝুম। অয়ন কিছুক্ষণ চুপ থেকে বলে, তুমি কি ভালো আছো? নিঝুম এক মুহূর্ত তার দিকে তাকিয়ে বলে, আমার ভালো থাকা বা খারাপ থাকার সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই। আপনি কি কিছু বলতে চান? অয়ন কিছু বলতে গিয়ে থেমে যায়। নিঝুমের চোখের দৃঢ়তা তাকে থমকে দেয়। রাতে অয়ন নিজের ঘরে শুয়ে এই ঘটনা নিয়ে ভাবছিল। নিঝুম এমন কঠিন হয়ে গেল কবে? কেন যেন মনে হচ্ছে তাকে হারিয়ে ফেলছি। তবে কি নয়নার সঙ্গে থাকার সিদ্ধান্ত সঠিক ছিল না? অয়নের মনের এই দ্বন্দ্ব তার হৃদয়ে এক অজানা শূন্যতা তৈরি করছিল। অন্যদিকে সামির নিঝুমের প্রতি তার মুগ্ধতা প্রকাশ করতে শুরু করে। আপনার কাজের প্রতি নিবেদন অসাধারণ। আপনার মতো একজন সহকর্মী পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। নিঝুম প্রথমে কথাগুলো শুনে হেসে এড়িয়ে যায়। তবে সামিরের বন্ধুত্বপূর্ণ ব্যবহার তাকে একটু হলেও স্বস্তি দেয়। অয়নের মনের অস্থিরতা দিন দিন বাড়তে থাকে। একদিন নয়নার সাথে ডিনারের সময় সে বলে, আমার মনে হচ্ছে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি তা সঠিক ছিল না। তুমি কি বলতে চাইছ? নয়না রেগে জিজ্ঞেস করে। আমি বুঝতে পারছি নিঝুম আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিল। আমি তাকে হয়তো কখনো সঠিকভাবে বুঝতে পারিনি। নয়না অবাক হয়ে অয়নকে দেখে। অয়নের মনে একটা অস্থিরতা বাসা বাঁধছে। নয়নার সাথে কাটানো মুহূর্তগুলো এখন যেন অর্থহীন মনে হয়। অফিসে কাজের মধ্যেও বারবার নিঝুমের কথা মনে পড়ে। অন্যদিকে নিঝুম তার জীবনে নতুন অধ্যায় শুরু করলেও অতীতের কিছু স্মৃতি তাকে ছায়ার মতো তাড়া করে। অফিস থেকে বের হওয়ার সময় গাড়িতে বসে অয়ন ভাবছিল, আমি কি ভুল করলাম? নয়না আমার প্রথম ভালোবাসা হলেও এখন কেন মনে হচ্ছে নিঝুমের সাথে কাটানো প্রতিটা মুহূর্তই আমার জীবনের আসল গল্প? অয়ন গাড়ি চালাতে চালাতে হঠাৎ ফোনটা হাতে নেয়। বেশ কয়েকবার চেষ্টা করেও নিঝুমের নাম্বারে কল করতে সাহস পায় না। মনে হয় সে আর আগের মতো নেই। অফিসের রাস্তায় গাড়ি থামিয়ে অয়ন গাঢ় নিঃশ্বাস ফেলে। নিঝুমের সাথে একটা বার কথা বলতে হবে। কিন্তু কি বলবো? এতটুকু কিভাবে জানাবো যে আমি তাকে ফিরে পেতে চাই? অন্যদিকে অফিসে নিঝুম নিজেকে কাজে ডুবিয়ে রেখেছে। সে নিজের জীবনের পরিবর্তনগুলো নিয়ে সন্তুষ্ট। সহকর্মীদের সবার সঙ্গে তার সম্পর্ক ভালো। সামির তাকে প্রায় অফিসের কাজের বিভিন্ন বিষয়ে সহায়তা করে। একদিন সামির লাঞ্চে বসে বলে, আপনার সাহস আমাকে মুগ্ধ করে। এত কঠিন পরিস্থিতি থেকেও আপনি যেভাবে সামলে উঠেছেন সেটা সত্যি প্রশংসনীয়। নিঝুম মৃদু হেসে বলে, জীবন তো থেমে থাকে না, সময় চলে যায়, আমরাও নতুন করে শুরু করি। তবে নিঝুম বুঝতে পারে সামিরের ব্যবহারের মধ্যে এক ধরনের অদ্ভুত আন্তরিকতা আছে। অহনা বুঝতে পারে তার মেয়ে বাইরে শক্ত হয়ে থাকলেও ভেতরে সে এখনো ভেঙে পড়ছে। একদিন রান্নাঘরে দাঁড়িয়ে অহনা বলে, নিঝুম, তুই কি সত্যিই খুশি আছিস? নিঝুম অবাক হয়ে মায়ের দিকে তাকায়। খুশি থাকা মানে কি মা, সবসময় হাসি খুশি থাকা? জীবনে যা পেয়েছি সেটাই নিয়ে এগিয়ে যেতে চাই। অহনা মেয়ের মাথায় হাত রেখে বলে, কখনো নিজেকে একা ভাবিস না, আমি আছি তোর জন্য সব সময়। একদিন অফিস থেকে বের হয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে নিঝুম হঠাৎ অয়নের মুখোমুখি হয়। অয়ন সোজা তার দিকে এগিয়ে আসে। তুমি কেমন আছো? অয়নের কণ্ঠে অপরাধবোধ স্পষ্ট। ভালো আছি, নিঝুম সংক্ষিপ্ত উত্তর দেয়। তোমার সাথে কিছু কথা বলতে চাই। আমার কাজের সময় শেষ হয়েছে, এখন আমি বাড়ি যাচ্ছি।
কিন্তু অয়ন কথা শেষ করার আগেই নিঝুম সরে যেতে চায়। তখনই অয়ন বলে, নিঝুম, প্লিজ, একটিবার কথা শোনো। নিঝুম অয়নের চোখে অপরাধবোধ দেখতে পায়। কিছুক্ষণ চুপ থেকে বলে, তুমি কি জানো, একটা সময় ছিল যখন তুমি ছিলে আমার পুরো পৃথিবী? আর এখন তুমি আমার জীবনের এক অধ্যায়, যেটা আমি ভুলে যেতে চাই। অয়নের চোখে জল চলে আসে। তুমি কি একবারও আমাকে আরেকটা সুযোগ দেবে না? নিঝুম ব্যথিত কণ্ঠে বলে, সুযোগ তখনই দেওয়া হয় যখন সম্পর্ক বাঁচিয়ে তোলার আশা থাকে। কিন্তু আমাদের সম্পর্কে সেই আশা আর নেই। নিঝুমের কথাগুলো অয়নের মনে গভীর প্রভাব ফেলে। সে বুঝতে পারে, তার জীবনের সিদ্ধান্তগুলোই তাকে আজ এই অবস্থায় নিয়ে এসেছে। বাসায় ফিরে অয়ন নিজের রুমে গিয়ে বসে থাকে। টেবিলে রাখা একটা অ্যালবামের পাতায় নিঝুমের একটা ছবি উকি দিচ্ছে। ছবির নিঝুম হাসছে, চোখে মুগ্ধতার ছোঁয়া। আমি তোমার জীবনে জায়গা হারিয়ে ফেলেছি, তাই না? অয়ন নিজের মনেই বলে। নিঝুম নিজেকে আরও শক্ত করে নেয়। নিজের জীবনে নতুন কিছু করার প্রতিজ্ঞা করে। সামির তার অফিসের কাজ নিয়ে সহযোগিতা করে যাচ্ছে। একদিন সামির বলে, আপনার জীবনে যে কঠিন অধ্যায়গুলো ছিল, সেগুলো আপনার ব্যক্তিত্বকে আরও সমৃদ্ধ করেছে। আপনি খুবই সাহসী একজন মানুষ। নিঝুম মৃদু হেসে বলে, জীবনে কিছু শিক্ষার জন্য কষ্ট পেতে হয়। আমি সেই কষ্টগুলো মেনে নিয়েছি। অয়ন সিদ্ধান্ত নেয়, সে একবার শেষ চেষ্টা করবে। নিঝুমকে আমি আর কোনোভাবে আঘাত করতে চাই না। কিন্তু তাকে জীবনে ফেরানো ছাড়া আমি শান্তি পাব না। অন্যদিকে নিঝুম তার নতুন জীবনের পথ বেছে নিয়েছে। কিন্তু ভাগ্যের মোড় কোনো দিকে ঘুরবে? অয়ন অফিসে বসে থাকার চেষ্টা করলেও কাজে মন বসছিল না। নিঝুমের দুর্বল কণ্ঠস্বর, তার কাটা কথাগুলো আর ফোনের অপর প্রান্তে থাকা সেই দূরত্বের অনুভূতি তাকে অস্থির করে তুলছিল। সে বারবার নিজের ফোনের দিকে তাকাচ্ছিল। মনে হচ্ছিল, একটা ফোন করবে নিঝুমকে, তার শরীর কেমন আছে সেটা জিজ্ঞেস করবে। কিন্তু ঠিক এই মুহূর্তে কি বলবে, সেই সাহস আর ভাষা খুঁজে পাচ্ছিল না। অয়নের পাশে বসা রিশাদ, তার দীর্ঘদিনের সহকর্মী ও বন্ধু, তার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? তুই এত অস্থির কেন? কোনো সমস্যা? অয়ন জবাব দিল না। মাথা নিচু করে ডেস্কে রাখা কাগজপত্র এলোমেলোভাবে সরাতে লাগল। তোর চেহারা দেখে তো মনে হচ্ছে, তোর মনটা অন্য কোথাও পড়ে আছে। অফিসের কাজে মন দে। অয়ন এবার ধীরে ধীরে বলল, মনটা তো আসলেই অন্য কোথাও। কেমন যেন লাগছে, রিশাদ। রিশাদ অবাক হয়ে বলল, তুই এত গভীরভাবে কথা বলছিস কেন? কি হয়েছে? নিঝুমের কথা ভাবছিস? অয়ন হতভম্ব হয়ে বলল, তুই কিভাবে জানলি? রিশাদ হাসি চাপতে চাপতে বলল, তোর মুখই সব বলে দিচ্ছে। তুই এমন একজন মানুষ, যে নিজের অনুভূতি লুকিয়ে রাখতে জানিস না। তোর অস্থিরতা সব প্রকাশ করে দিচ্ছে। অয়ন চুপ করে গেল। সত্যিই তো, সে আর কতদিন নিজের মনকে চাপা দিয়ে রাখবে? নিঝুমের কথা ভেবে তার বুকের ভেতর শূন্যতা তৈরি হচ্ছিল। নিঝুম বিছানায় শুয়েছিল। জ্বর কিছুটা কমেছে, কিন্তু শরীর ভীষণ দুর্বল। অহনা পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। মা, তোমাকে বারবার বলছি না, তুমি এভাবে সারারাত জেগে থেকো না। তোমার শরীর খারাপ করবে। অহনা মৃদু হেসে বলল, তোর শরীর ঠিক না হওয়া পর্যন্ত আমি তোকে এভাবে ফেলে রাখতে পারব না। নিঝুম কিছু বলতে গিয়েও থেমে গেল। তার ভেতরে প্রচণ্ড একটা যন্ত্রণা হচ্ছিল, কিন্তু সেটা সে কারো সঙ্গে ভাগ করতে চাইছিল না। ঠিক তখন দরজায় শব্দ হল। অহনা উঠে দরজা খুলতে গেল। দরজা খুলতেই সে দেখতে পেল অয়ন দাঁড়িয়ে আছে। তুমি? এত রাতে? অয়ন কোনো জবাব দিল না।
এক হাতে খাবারের প্যাকেট আর অন্য হাতে ওষুধের ব্যাগ নিয়ে এসে সোজা ভেতরে ঢুকে গেল। অহনা কিছুটা অবাক হয়ে বলল, তুমি হঠাৎ আসলে কেন? অয়ন ব্যস্ত গলায় বলল, মা, আমি জানি নিঝুম এই মুহূর্তে কিছু বলবে না, কিন্তু আমি তার দেখাশোনা করতে চাই। দয়া করে আমাকে থাকতে দাও। অহনা কিছুক্ষণ স্থির তাকিয়ে রইল ছেলের দিকে। তারপর বলল, ঠিক আছে, কিন্তু মনে রেখো, এখন ওকে কোনো ধরনের মানসিক চাপ দিও না। অয়ন মাথা নেড়ে সম্মতি জানাল। সে ধীরে ধীরে নিঝুমের রুমে প্রবেশ করল। বিছানায় শুয়ে থাকা নিঝুমের দিকে তাকাল। সে দেখতে পেল নিঝুম ঘুমিয়ে আছে। তার মুখে অসুস্থতার ছাপ স্পষ্ট। ভেজা চুল, ফ্যাকাশে মুখ আর ক্লান্ত শরীর দেখে অয়নের বুকটা মোচড় দিয়ে উঠল। সে ধীরে ধীরে বিছানার পাশে বসে তার কপালে হাত রাখল। নিঝুম ধীরে ধীরে চোখ খুলল। আপনি এখানে? অয়ন মৃদু হেসে বলল, হ্যাঁ, আমি এসেছি। তুমি কি ভালো আছো? নিঝুম কোনো উত্তর দিল না। সে শুধু তার মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকাল। অয়ন কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, তুমি চাইলে আমাকে অপছন্দ করো, কিন্তু আমি এখানে এসেছি শুধু তোমার খোঁজ নিতে, তোমার সেবা করতে। নিঝুম কিছুক্ষণ চুপ থাকার পর বলল, আপনি আমাকে নিয়ে এখন চিন্তা করছেন কেন? যখন প্রয়োজন ছিল তখন তো করেননি, এখন এসব করে কোনো লাভ নেই। অয়নের চোখে অদ্ভুত এক যন্ত্রণা ফুটে উঠল। সে জানে, নিঝুমের এই রাগ, এই কষ্ট, সবই তার কারণে। নিঝুম, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু বিশ্বাস করো, তোমার জন্য আমার মনে একটা জায়গা সবসময় ছিল। নিঝুম বিরক্ত মুখে বলল, আপনার এই জায়গা খুঁজে পেতে 1.5 বছর সময় লেগে গেল? আর আপনার সেই জায়গা তো আগে থেকেই অন্য কারো দখলে ছিল। এখন নতুন করে কি লাভ এসব কথা বলে? অয়ন কিছু বলল না। সে শুধু নিঝুমের সামনে থাকা ওষুধ আর খাবারগুলো টেবিলে রেখে বলল, তুমি যদি আমাকে বিশ্বাস না করো সেটা ঠিক আছে, কিন্তু নিজের যত্ন নাও। তুমি যদি অসুস্থ হয়ে পড়ো, তাহলে আমি নিজেকে আর ক্ষমা করতে পারব না। নিঝুম অবাক হয়ে তার দিকে তাকাল। তার চোখের ভেতরে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করল। অয়ন ধীরে ধীরে রুম থেকে বেরিয়ে গেল। নিঝুম চোখ বন্ধ করল, কিন্তু তার ভেতরে যেন এক অজানা তোলপাড় শুরু হল। রাতে অয়ন নিজের রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়লেও তার চোখে ঘুম আসছিল না। নিঝুমের দুর্বল কণ্ঠস্বর, তার মুখের অভিমানী অভিব্যক্তি বারবার মনে পড়ে যাচ্ছিল। অয়ন বুঝতে পারছিল, সে যা করছে তাতে কেবল তার নিজের জীবন নয়, নিঝুমের জীবনও ধ্বংস হচ্ছে। নিজের ওপর এক ধরনের তীব্র ক্ষোভ কাজ করছিল। নয়নার প্রতি তার যে ভালোবাসা ছিল, তা কি সত্যিই নিঝুমের তুলনায় বেশি মূল্যবান? অয়ন মনে করতে লাগল সেই দিনগুলোর কথা, যখন নিঝুম তার জীবনে নতুন করে এসেছিল। প্রথম দিকে সে বিরক্ত ছিল, কিন্তু ধীরে ধীরে নিঝুমের হাসি, তার সরল ব্যবহার আর একগুঁয়ে ভালোবাসা তাকে নাড়িয়ে দিয়েছিল। যখন অফিসে লোডশেডিং হতো, নিঝুম লণ্ঠন নিয়ে হাজির হতো। যখন কাজের চাপ বাড়ত, তখন চা আর নাস্তা নিয়ে দাঁড়িয়ে থাকত তার পাশে। এতটা যত্ন নেওয়ার দরকার নেই, একদিন রাগে বলেছিল অয়ন। যত্ন করা আমার অভ্যাস। সেটা আপনি পছন্দ করলেন কি না, তাতে কিছু যায় আসে না, মিষ্টি হেসে জবাব দিয়েছিল নিঝুম। অয়ন বুঝতে পারছিল, সেই অভ্যাস এখন তার জীবনের কতটা অংশ হয়ে উঠেছে। নিঝুমের সেই সেবা আর ভালোবাসার অভাব আজ সে অনুভব করছিল তীব্রভাবে। পরদিন সকালে নিঝুম ধীরে ধীরে চোখ খুলল। জ্বর কিছুটা কমেছে, কিন্তু শরীর এখনো দুর্বল। পাশের টেবিলে রাখা খাবার আর ওষুধের প্যাকেট দেখে তার চোখে পানি চলে এলো। সে কেন এলো? কেন আবার আমার জীবনে নাক গলাতে এল? যখন প্রয়োজন ছিল, তখন তো সে ছিল না। এখন এসব করে কি হবে?
নিঝুম জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকাল। মেঘলা আকাশ আর ঠান্ডা বাতাস তাকে শান্ত করতে পারছিল না। নিজেকে দুর্বল হতে দেওয়া যাবে না, নিজেকে বোঝানোর চেষ্টা করল সে। ঠিক তখনই দরজায় শব্দ হল। অহনা এসে ঘরে ঢুকল। কেমন লাগছে এখন? অহনা মাথায় হাত রেখে বলল, ভালো মা, জ্বর একটু কমেছে। অহনা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোর এই জেদটা কেন জানি না। তোর শরীর খারাপ, তবু এত কথা বলিস। জেদ নয় মা, এটা আমার আত্মসম্মান, নিঝুম শান্ত কণ্ঠে বলল। আত্মসম্মানের জন্য নিজের জীবন ধ্বংস করছিস? নিজের শরীরটাকে ধ্বংস করছিস? এটা কিসের প্রতিশোধ? নিঝুম আর কিছু বলল না। সে জানত তার মায়ের কোনো কথার জবাব দেওয়া সম্ভব নয়। অফিস শেষে অয়ন নয়নার সাথে দেখা করতে গেল। কিন্তু আজ নয়নার আচরণ আগের মতো ছিল না। তোমার কি কিছু হয়েছে? অয়ন অবাক হয়ে বলল, না, কেন? তোমার মন খারাপ মনে হচ্ছে। তোমার স্ত্রীর কি অবস্থা? নয়না হঠাৎ জিজ্ঞেস করল। অয়ন কিছুক্ষণ চুপ করে রইল। ভালো আছে, সে ছোট করে বলল। তোমার মনে হয় তোমার এই দ্বিধার জন্য আমি অপেক্ষা করছি? নয়নার কণ্ঠে বিরক্তি ফুটে উঠল। কি বলতে চাও? তুমি একদিকে আমার সাথে থাকার কথা বলো, আর অন্যদিকে তোমার স্ত্রীকে নিয়ে ভাবো। আমি এটা মেনে নিতে পারছি না, অয়ন। অয়নের মুখ কালো হয়ে গেল। আমি নিঝুমকে নিয়ে ভাবছি কারণ আমি দায়বদ্ধ। সে আমার স্ত্রী। কিন্তু তুমি তাকে ভালোবাসো না, তাই না? তাহলে এত ভাবনা কেন? নয়নার কথায় অয়নের মন আরও অস্থির হয়ে উঠল। সত্যিই কি সে নিঝুমকে ভালোবাসে না? নাকি সে নিজের ভালোবাসার সংজ্ঞা বুঝতে ভুল করেছে? রাতে নিঝুম নিজের বিছানায় বসেছিল। তার মন বারবার অয়নকে নিয়ে ভাবছিল। সে নিজের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন অনুভব করছিল। তাকে ঘৃণা করার চেষ্টা করছি, কিন্তু কেন যেন পারছি না। সে আমাকে যতই কষ্ট দিক, তার প্রতি এই ভালোবাসা কেন থামছে না? নিঝুম জানত এই ভালোবাসা তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে। তবু সে এই অনুভূতির বিরুদ্ধে লড়াই করতে পারছিল না। রাতে ঘুমানোর চেষ্টা করলেও অয়নের মাথায় শুধু একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, আমি কি সত্যিই ভুল করেছি? পরদিন সকালে কাজের চাপ মাথায় নিয়ে অফিসে গেলেও অয়নের মনোযোগ ছিল না। সবকিছু এলোমেলো লাগছিল। অফিসের ফাইলগুলোর ভেতরেও যেন নিঝুমের মুখ ভেসে উঠছিল। অফিস শেষে নয়নার সঙ্গে দেখা করতে গেলেও মনে কোনো স্বস্তি পেল না। নয়নার প্রশ্নগুলো যেন তাকে আরও বেশি অসহায় করে তুলছিল। তুমি এভাবে চললে আমাদের সম্পর্কের কি হবে, অয়ন? তুমি বলতে চাইছ কি, নয়না? তোমার দ্বিধার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না। তুমি যদি আমাকে নিয়ে সিরিয়াস না হও, তবে এই সম্পর্কের কোনো মানে নেই। অয়ন কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি সিরিয়াস, নয়না। কিন্তু আমার জীবনে এমন কিছু জটিলতা তৈরি হয়েছে যা তোমাকে বোঝানো কঠিন। নয়না এক ধরনের হতাশা নিয়ে তাকাল। জটিলতা যদি না মেটাতে পারো, তাহলে হয়তো আমাদের জন্য আলাদা হওয়াই ভালো। অয়ন হতবাক হয়ে রইল। নয়নার এই সিদ্ধান্তে তার মন আরও অস্থির হয়ে উঠল। নিঝুম বাড়িতে বসে নিজের পায়ের ব্যথা সামলে নিচ্ছিল। শারীরিক ব্যথার চেয়ে মানসিক যন্ত্রণাটা তাকে বেশি কাবু করে ফেলছিল। সে জানত অয়ন তাকে ভালোবাসে না। তবু তার মনে অয়নকে নিয়ে এক ধরনের টান ছিল। রুমে বসে থাকতেই দরজায় কড়া নাড়ার শব্দ হল। কে? ক্লান্ত গলায় জিজ্ঞেস করল নিঝুম। আমি, মা। অহনা ভেতরে ঢুকে বসল। তোর শরীরটা কেমন? ভালো। সত্যি বলছিস? নিঝুম মৃদু হেসে বলল। মা, শরীর খারাপ থাকলে কি হবে? মন খারাপ থাকলে সবকিছুই যেন অসহ্য লাগে। অহনা চুপ করে তাকিয়ে রইল। তোর কি অয়নের জন্য মন খারাপ? নিঝুম একটু হেসে বলল।
অয়ন কি আমার মন খারাপের কারণ হতে পারে, মা? সে তো নিজের জীবন নিয়ে সুখে আছে। আমি শুধু চাই তাকে যেন আর কষ্ট পেতে না হয়। অহনা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই সবসময় অন্যের কথা ভাবিস, নিজের কথা কবে ভাববি? আমি নিজের কথা ভেবেই তো তাকে মুক্তি দিয়েছি। আমি চাইনি সে আমার জন্য আটকে থাকুক। রাতে অয়ন বাসায় ফিরে নিজের রুমে গিয়ে বসে রইল। চোখ বন্ধ করতেই মনে পড়ে গেল সেই সময়গুলো যখন নিঝুম তার জীবনে হাসি আর আলো নিয়ে এসেছিল। আমি কি সত্যিই তাকে বুঝতে পারিনি? নিজের ভাবনার গভীরে ডুবে গিয়ে সে প্রথমবার বুঝতে পারল নয়নার প্রতি তার যে অনুভূতি ছিল তা হয়তো আসল ভালোবাসা নয়। আর নিঝুমের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তে সে যে আরাম আর প্রশান্তি পেত সেটাই হয়তো সত্যিকারের ভালোবাসা। অয়নের ভেতরে এক ধরনের পরিবর্তন দেখা গেল। সে সকালে উঠে নিঝুমের জন্য কিছু নিতে চাইল। ড্রাইভারকে দিয়ে নিঝুমের পছন্দের ফুল আর চকোলেট আনাল। বাসায় ঢুকে সে প্রথমে মায়ের সঙ্গে কথা বলতে চাইল। মা, নিঝুম কেমন আছে? অহনা অবাক হয়ে বলল, তোর কি মনে হচ্ছে? মনে হয় সে খুব কষ্টে আছে। আমি কি তার সঙ্গে কথা বলতে পারি? অহনা মৃদু হেসে বলল, তুই কি সত্যিই তার কষ্টটা বুঝতে পারছিস? অয়ন কোনো উত্তর দিল না। নিঝুমের রুমের সামনে গিয়ে দরজা খুলে দেখল সে বিছানায় বসে আছে। তোমার শরীর কেমন? নিঝুম অবাক হয়ে তাকাল। আপনার এতটুকু ভাবনার প্রয়োজন নেই। আমি ভালো আছি। অয়ন কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে বলল, আমি বুঝতে পারছি আমি তোমার প্রতি অন্যায় করেছি। কিন্তু আমার কিছু কথা বলার আছে। নিঝুম তাকিয়ে রইল। অয়ন তার হাতের ফুল আর চকোলেটটা এগিয়ে দিল। আমি জানি এগুলো তোমার জন্য খুব সাধারণ। তবু আমি চাই তুমি এগুলো নাও। নিঝুম কিছু না বলে তার দিকে তাকিয়ে রইল। অয়ন বুঝতে পারল সম্পর্কটা আগের অবস্থায় ফিরিয়ে আনতে হলে তাকে আরও অনেক কিছু করতে হবে। রাতের অন্ধকারে বিছানায় শুয়ে আছে অয়ন। নিঝুমের কথা বারবার মাথায় ঘুরপাক খাচ্ছে। মনে হচ্ছে এই মেয়ে তাকে যতবার স্পষ্ট কথা বলেছে ততবারই সে নিঝুমকে ভুল বুঝেছে। কিন্তু আজ তার কথাগুলো ঠিক আগের মতো স্পষ্ট ছিল না। বরং সেগুলো ছিল অভিমান আর হতাশায় মোড়া। মনে হল নিঝুম নিজেই সম্পর্কের দড়িটা একটু একটু করে ছাড়তে শুরু করেছে। অয়ন নিজের মনকে বোঝানোর চেষ্টা করছে, না, এ সবই নিঝুমের কৌশল। ও চায় আমি ওর জন্য চিন্তা করি, আমি ওর পেছনে ছুটি। কিন্তু এই ভেবে যেন নিজের সান্ত্বনা দিতে পারছে না সে। মনের গভীরে একটা অজানা ভয় ঢুকে পড়ছে। কিন্তু পরক্ষণেই নিজের চিন্তাগুলো ঝেড়ে ফেলে সে আবার ভাবছে, যে মেয়ে এতদিন আমার জীবনের কেন্দ্রবিন্দু হতে চেয়েছে সে কি হঠাৎ করেই এমন বদলে যেতে পারে? আমার কি উচিত ছিল তার কথাগুলোকে এতটা অবহেলা করা? অপরদিকে নিঝুমের জ্বর দিন দিন বাড়ছে। অহনা তাকে নিয়ে খুব চিন্তিত। ওষুধ খাওয়ার জন্য বারবার বললেও নিঝুম কোনো সাড়া দিচ্ছে না। শুধু নিঃশব্দে চেয়ে থাকে জানালার বাইরে। বাতাসে উড়তে থাকা গাছের পাতার মতো যেন তার মনটাও হালকা হয়ে যাচ্ছে। অহনা গভীর চিন্তায় পড়ে যায়। মেয়েটার জীবনে কি এমন ঘটল যে এতটা প্রাণোচ্ছল একটা মানুষ মুহূর্তে এমন ফিকে হয়ে গেল? অয়ন এখন নয়নার সাথে কাটানো সময়গুলো নিয়ে ভাবতে শুরু করেছে। সে বুঝতে পারছে নয়নার সাথে কাটানো সময়গুলো নিঝুমের উপস্থিতিকে ভুলিয়ে দিতে পারেনি। বরং প্রতিবার নয়নার সাথে দেখা করার পর নিঝুমের অভাবটা আরও তীব্রভাবে অনুভব করেছে সে। আমি কি ভুল করেছি? নিজের মনে প্রশ্ন করে অয়ন। কিন্তু প্রশ্নের উত্তর সে নিজেই দিতে পারছে না। রাতে যখন অয়ন কাজ শেষ করে বসেছিল তখন তার ফোন বেজে উঠল। স্ক্রিনে দেখালো অহনা। অয়ন ফোন রিসিভ করতেই অহনার উদ্বিগ্ন কণ্ঠ ভেসে এলো, অয়ন, তুই একটু বাসায় আয়। নিঝুমের শরীর খুব খারাপ। আমি তোকে অনেক কিছু বলিনি এতদিন,
কিন্তু আজ আর চুপ থাকতে পারছি না। তুই এভাবে নিজের জীবনটা শেষ করছিস। অয়ন কিছুক্ষণ চুপ করে রইল। এরপর বলল, মা, আমি এখন ব্যস্ত। কাল অফিস শেষে আসব। অহনা কণ্ঠ ভারী করে বলল, তুই তো তোর সব ব্যস্ততা নিয়ে থাকিস, কিন্তু তোর বউ যে এখন হাসপাতালে যাওয়ার মতো অবস্থায়, সেটা একবার ভাবিস না। অহনার কথায় একটা ধাক্কা লাগে অয়নের। তৎক্ষণাৎ সে সিদ্ধান্ত নেয়, সব কাজ ফেলে বাসায় ফিরবে। আমি এখনই আসছি বলে গাড়ির চাবি হাতে তুলে নেয়। বাসায় পৌঁছে অয়ন দেখে নিঝুম তার বিছানায় শুয়ে আছে। মুখটা একেবারে ফ্যাকাশে। পাশে বসে আছে অহনা। সে অয়নকে দেখে বলল, তোর বউকে এই অবস্থায় ফেলে তুই কি সত্যিই স্বস্তিতে থাকতে পারিস? অয়ন চুপ করে নিঝুমের দিকে এগিয়ে গেল। নিঝুম চোখ মেলল। অয়নকে দেখে এক মুহূর্তের জন্য তার মুখে কিছুটা প্রশান্তি দেখা গেলেও পরক্ষণেই সেই অভিব্যক্তি মিলিয়ে গেল। তুমি এখানে কেন? নিঝুম ক্লান্ত গলায় বলল। অয়ন মাথা নিচু করে বলল, তোমার শরীর খারাপ শুনে এলাম। তুমি নয়নার সাথে সুখে থেকো। আমার নিয়ে ভাবার দরকার নেই, বলল নিঝুম। অয়ন আর কিছু বলল না। কিন্তু তার মনের ভেতরে অদ্ভুত একটা কষ্ট হতে লাগল। সে অনুভব করল, নিঝুম ধীরে ধীরে তার নাগালের বাইরে চলে যাচ্ছে। নিঝুমের সংলাপ অয়নকে হতবাক করে দিল। যে মেয়েটা তার জন্য এতদিন এত কিছু করেছে, আজ সে এভাবে বলে দিল, আমার নিয়ে ভাবার দরকার নেই। অয়ন মাথা নিচু করে চেয়ার টেনে বসল। অহনা নিঃশব্দে উঠে গিয়ে রুম থেকে বেরিয়ে গেল। অয়ন কিছুক্ষণ নিঝুমের দিকে চেয়ে রইল। সে দেখতে পাচ্ছিল নিঝুমের মুখের উপর এক ধরনের বিষণ্ণতা, যা আগে কখনো দেখেনি। নিঝুম, তোমার শরীরটা খুব খারাপ, ডাক্তার বলেছে ঠিকমতো খেতে হবে, অয়ন বলল। তোমার চিন্তা করতে হবে না। আমার মা আছেন, উনিই যথেষ্ট, নিঝুম দুর্বল কণ্ঠে বলল। তুমি তো এমন ছিলে না। এতটা দূরত্ব কেন তৈরি করছ? দূরত্ব? দূরত্ব কি একদিনে তৈরি হয়, অয়ন? এটা তো তুমি জানো। ভালোবাসা যেখানে একতরফা, সেখানে দূরত্বই একদিন সত্য হয়ে যায়। অয়নের গলার স্বর ভারী হয়ে গেল। নিঝুম, আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। কিন্তু কিন্তু কি, অয়ন? ভালোবাসা কি কষ্ট দিয়ে প্রকাশ করা যায়? আমি তো তোমার কাছে শুধু একটু ভালোবাসা চেয়েছিলাম। সেটা দিতে পারোনি। এখন কেন এসেছ? নিজের অপরাধবোধ কমানোর জন্য? নিঝুমের প্রশ্নগুলো যেন প্রতিটি শব্দে অয়নকে আঘাত করতে লাগল। সে নিজেকে অদ্ভুত অপরাধবোধে জড়িয়ে ফেলল। তার মনে হল, নয়নার প্রতি ভালোবাসা হয়তো তার সত্যি ছিল, কিন্তু সেটা কি নিঝুমের ভালোবাসার গভীরতার তুলনায় টিকতে পারে? অয়ন উঠে দাঁড়াল। জানালার বাইরে তাকিয়ে বলল, তোমার জন্য যা করিনি, সেগুলো নিয়ে আমি সত্যিই লজ্জিত। হয়তো আমি সেই মানুষটাই নই, যে তোমার ভালোবাসার যোগ্য। কিন্তু আমি আজ থেকে কিছু ঠিক করতে চাই। ঠিক করার সময় অনেক আগেই শেষ হয়েছে, অয়ন। অয়ন কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমি চেষ্টা করব, নিঝুম। একবার শুধু আমাকে সুযোগ দাও। সুযোগ? নিঝুম ক্লান্ত হাসি দিয়ে বলল, সুযোগ দেওয়ার মতো আর কিছু বাকি নেই। আমার জীবনের প্রতিটি মুহূর্ত তোমার জন্য ছিল। কিন্তু তোমার জন্য আমি শুধুই একজন দায়িত্ব ছাড়া আর কিছুই নই। অয়ন চলে যাওয়ার পর নিঝুম ভাবতে বসে। এতদিন সে যাকে সবকিছু ভেবে এসেছে, আজ তার মুখে ক্ষমার কথা শুনে কেন যেন তার মন ব্যথিত হল না, বরং একটা শূন্যতা তৈরি হল। সে নিজেকে প্রশ্ন করতে লাগল, আমি কি সত্যিই ভালোবাসা পেতে চেয়েছি নাকি শুধু ভালোবাসা দিয়ে গেছি? অয়ন যখন বাসায় ফিরল, নয়না ফোন করে বলল, আজ রাতে দেখা করব না? অয়ন বিরক্তি নিয়ে বলল, আজ না, নয়না। আমি খুব ক্লান্ত। ক্লান্ত? নিঝুম আবার কি করল? দেখো, অয়ন,
আমি কিন্তু বারবার বলেছিলাম ওর মতো মেয়েরা নিজেদের অসহায় দেখিয়ে পুরুষদের মন নিয়ে খেলে। অয়ন এবার রাগে বলে উঠল, নয়না, আমি জানি তুমি কি বোঝাতে চাইছ, কিন্তু প্লিজ নিঝুম সম্পর্কে এরকম মন্তব্য করো না। তুমি কি আমার কথা বিশ্বাস করছো না? তোমার কথার সাথে আমার বাস্তব অভিজ্ঞতার অনেক পার্থক্য। নিঝুম যা, সেটা আমি নিজ চোখে দেখেছি। নয়না ফোন রেখে দিল। অয়ন বুঝল তার মধ্যে একটা পরিবর্তন শুরু হয়েছে। পরের দিন সকালে অয়ন অফিসে যাওয়ার আগে আবারও নিঝুমের রুমে গেল। সে দেখল নিঝুম বিছানায় শুয়ে আছে আর অহনা তার পাশে বসে। অয়ন বলল, মা, আমি আজ অফিস থেকে একটু তাড়াতাড়ি আসব। তোমরা যদি কিছু চাও আমাকে বলো। অহনা কটাক্ষ করে বলল, আজ হঠাৎ এত দায়িত্বশীলতা কেন? তোর বউকে তুই এতদিন ভুলেছিলি আর এখন মনে পড়েছে? মা, আমায় একটু সময় দাও, আমি সব ঠিক করতে চাই। অহনা দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক করার সময় কি আর আছে অয়ন? তবু যদি কিছু করতে পারিস কর। অয়ন বেরিয়ে গেল, কিন্তু এই কথাগুলো তার মনে বড় দাগ কাটল। নিঝুমের শরীর একটু ভালো হলেও মনটা ভীষণ ভারী। তার চোখে এখনো সেই দৃশ্য ভাসে, অয়নের হাত ধরে নয়নার হাসিমুখ। সে যেন ভুলতেই পারছে না। নিজের প্রতি একরকম ক্ষোভ জন্মেছে। কেন সে নিজেকে এতটা ছোট করল? অহনা মাঝে মাঝে তার মাথায় হাত বুলিয়ে বলে, সব ঠিক হয়ে যাবে রে মা, তুই একটু ভালো থাকার চেষ্টা কর। নিঝুম হালকা হাসে। মা, সব ঠিক হতে হলে কারো না কারো হার মেনে নিতে হয়। আর আমি ক্লান্ত মা। অহনা কষ্টে চুপ হয়ে যায়। তার মেয়ের জন্য তার বুক ফেটে যাচ্ছে। অয়ন অফিসে বসে আছেন, কিন্তু মনটা কোথাও স্থির হচ্ছে না। কাজ করার চেষ্টা করলেও মনোযোগ দিতে পারছে না। চোখের সামনে ভাসছে নিঝুমের দুর্বল মুখ। একদিকে নয়নার কথা মনে পড়ছে, অন্যদিকে বারবার ভেসে উঠছে নিঝুমের প্রতি করা তার অবিচার। নয়না অফিসে এসে হাজির। অয়ন, তোমার মন এত খারাপ কেন? নয়না জিজ্ঞাসা করল। না, তেমন কিছু না। তেমন কিছু না? আমি তো দেখছি তুমি কেমন অদ্ভুত আচরণ করছ। নিঝুম কিছু বলেছে? অয়ন চুপ করে থাকে। নয়না আবার বলে, তুমি তো জানো আমি কত কষ্ট করে তোমার জন্য এই জায়গায় এসেছি। নিঝুমকে নিয়ে ভাবা বন্ধ করো। সে তো তোমার জীবনে কেবল একটা বাধা। বাধা? অয়ন একটু রাগের সুরে বলল। নয়না, তুমি জানো না সে কি করেছে আমার জন্য। আমি হয়তো তার ভালোবাসার যোগ্য নই, কিন্তু সে কখনো আমার জীবনে বাধা হয়নি। বরং আমিই তার জন্য বাধা হয়েছি। নয়না অবাক হয়ে অয়নের দিকে তাকিয়ে থাকে। অয়ন বাড়ি ফিরল। ডাইনিং টেবিলে খাবার সাজানো, কিন্তু নিঝুম নেই। অহনার সামনে এসে বলল, খেয়ে নে, তোর বউ তোর জন্য আর কিছু করতে পারছে না। অয়ন নীরব। খেতে বসে বলে, মা, নিঝুম এখন কেমন আছে? অহনা চোখ ছোট করে বলে, তোর তো তাকে নিয়ে ভাবার সময় কোথায় ছিল এতদিন? মা, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আমি চেষ্টা করছি সব ঠিক করতে। ঠিক করতে? এতদিন কোথায় ছিলি অয়ন? মেয়ে তো তোর জন্য জীবনও দিতে প্রস্তুত ছিল। আর তুই কি দিলি তাকে? একটা ফাঁকা জীবন। অয়ন আর কিছু বলে না। মাথা নিচু করে খেতে থাকে। নিঝুমের নতুন ভাবনা। নিঝুম জানালার পাশে দাঁড়িয়ে আছে। চাঁদের আলো তার মুখে পড়ছে। একসময় এমন রাতে সে অয়নের পাশে বসে গল্প করত, কিন্তু আজ সেই জায়গায় কেবল একা সে। তুমি যদি আমায় বুঝতে, তাহলে হয়তো এতটা দূরত্ব তৈরি হতো না, নিঝুম নিজেকে বলল। পাশ থেকে অহনা এসে বলল, তোর কি মনে হয় সম্পর্কটাকে একটা শেষ সুযোগ দেওয়া উচিত নয়? মা, মানুষ একবার ভুল করলে ক্ষমা করা যায়। বারবার ভুল করলে সেটা তার অভ্যাস হয়ে যায়।
কিন্তু তোর ভেতরটা তো এখনো অয়নের জন্য কাঁদে। আমি দেখছি। নিঝুম দীর্ঘশ্বাস ফেলে। মা, ভালোবাসা কেবল অনুভূতির বিষয় নয়, এটা বিশ্বাসেরও। আমি তার প্রতি আর কোনো বিশ্বাস পাই না। পরের দিন সকালে অয়ন অফিসে যাওয়ার আগে নিঝুমের রুমে গেল। তোমার কেমন লাগছে এখন? ভালো। কিছু লাগবে তোমার? না। অয়ন বুঝতে পারল নিঝুম তার সাথে কোনো কথাই বলতে চায় না। তবু সে বলল, আজ বিকেলে আমি তাড়াতাড়ি ফিরব। তোমার জন্য কিছু আনব। নিঝুম কিছু বলল না। অয়ন বেরিয়ে গেল, কিন্তু তার মন ভীষণ ভারী। তুমি খুব বদলে যাচ্ছ, অয়ন। হয়তো আমি নিজেকে খুঁজে পাচ্ছি। নিজেকে খুঁজে পাওয়ার নাম নিঝুমের দিকে ফিরে যাওয়া নয় তো? অয়ন চুপ করে থাকে। নয়নার ভেতর একটা অস্থিরতা তৈরি হয়। অয়ন, আমি কিন্তু তোমার জীবনে এভাবে থাকতে পারবো না। তোমাকে ঠিক করতে হবে, তুমি কি চাও। অয়ন একদৃষ্টিতে তাকিয়ে বলে, হয়তো আমায় ভাবতে হবে, নয়না। নিঝুম বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। শীতের হালকা হাওয়ায় তার শাড়ির আঁচল বারবার উড়ে যাচ্ছে। দূরের কোথাও মসজিদের আজান ভেসে আসছে। তার মনটা আজও ভারী। মনে মনে বলে, আমার জীবনে এমন এক সময় ছিল যখন আমি ভাবতাম অয়নই আমার সব। কিন্তু এখন মনে হয় নিজের জন্য আমি কিছুই করিনি। নিজেকে ভালোবাসিনি। তার পাশে এসে অহনা দাঁড়ায়। মেয়ের ক্লান্ত মুখ দেখে তার নিজের বুকটা মোচড় দিয়ে ওঠে। তুই এভাবে নিজেকে শেষ করে ফেলছিস কেন, নিঝুম? জীবন তো একবারই আসে। তুই যদি নিজে ভালো না থাকিস, তাহলে অন্য কেউ তোকে ভালো রাখতে পারবে না। নিঝুম ম্লান হেসে বলে, মা, আমি চেষ্টা করছি। কিন্তু এই বুকের ভেতরটা যে কেমন ফাঁকা হয়ে গেছে, বুঝতে পারছ? অহনা তার মাথায় হাত বুলিয়ে বলে, মা, সময় সব ঠিক করে দেয়। শুধু নিজেকে সময় দে। অয়নের দ্বিধা। অয়ন অফিস থেকে ফিরছে। গাড়িতে বসে তার মনের ভেতর এক প্রকার অস্থিরতা। তার জীবনটা যেন ছন্নছাড়া হয়ে গেছে। নয়না ঠিক বলছে কি না আমি জানি না, কিন্তু আমি জানি নিঝুমের জায়গায় সে কখনোই আসতে পারবে না। সিগনালে গাড়ি থামলে অয়ন চোখ বন্ধ করে। একসময় তাদের ভালোবাসার ছোট ছোট মুহূর্তগুলো তার সামনে ভেসে ওঠে। আমি কি সত্যিই তাকে এতটা অবহেলা করেছি? সে তো শুধু আমাকে ভালোবাসার চেষ্টা করেছে। আর আমি কি করেছি? নয়নার অস্থিরতা। নয়না আয়নার সামনে বসে নিজের চুল ঠিক করছে। কিন্তু তার মন পুরোপুরি অন্যদিকে। অয়ন আমার জন্য এমন একটা মানুষ যার জন্য আমি সব করতে পারি। কিন্তু এখন মনে হচ্ছে তার মনটা আমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে সে বলে, আমাকে হয়তো আরও জোর দিতে হবে। নয়না ফোন তুলে অয়নকে কল করে। তুমি কখন ফিরবে? কেন? আমরা কি ডিনারে বের হব? অনেকদিন একসাথে সময় কাটাইনি। অয়ন কিছুক্ষণ চুপ থেকে বলে, আজ পারবো না, নয়না। অনেক ক্লান্ত লাগছে। নয়নার মুখ শক্ত হয়ে যায়। তুমি কি নিঝুমের দিকে ফিরে যাচ্ছ? আমার ব্যক্তিগত সময়কে একটু সম্মান দাও, নয়না। কল কেটে দেয় অয়ন। অহনার প্ল্যান। অহনা সেদিন রাতে নিজের রুমে বসে আছে। তার মাথায় একটা পরিকল্পনা ঘুরছে। অয়নকে যদি বোঝানো যায় তাহলে নিঝুমের জীবনে আরেকটা সুযোগ আসতে পারে। কিন্তু কিভাবে? পরদিন সকালে অয়ন যখন ব্রেকফাস্ট করছে, অহনা তার পাশে এসে বসে। তোর অফিসের কাজ কেমন চলছে? ভালো। নিঝুম কেমন আছে সেটা জানিস? অয়ন চুপ করে থাকে। তুই জানিস মেয়েটা তোর জন্য কতটা করেছে? তার জায়গায় অন্য কেউ হলে এতদিনে চলে যেত। আর তুই কি করেছিস? অয়ন কোনো উত্তর দেয় না। অহনা জোর দিয়ে বলে, আমি চাই তুই একবার অন্তত নিঝুমের সাথে খোলাখুলি কথা বলবি।
তার মনের কথাটা জানবি। মা, আমি জানি আমি অনেক ভুল করেছি, কিন্তু আমি বুঝতে পারছি না সবকিছু আবার কিভাবে ঠিক করব। তুই চেষ্টা করিস। সে তো তোকে এখনো ভালোবাসে। অয়নের মনে কিছুটা আশা জাগে। নিঝুমের সিদ্ধান্ত। সন্ধ্যাবেলায় নিঝুম বারান্দায় বসে আছে। একটা বই পড়ার চেষ্টা করলেও মন বসছে না। হঠাৎ অয়ন তার সামনে এসে দাঁড়ায়। তোমার সাথে একটু কথা বলতে পারি? নিঝুম তাকায়। কেন? কোনো নতুন শর্ত নিয়ে এসেছেন? অয়ন একটা দীর্ঘশ্বাস ফেলে। আমি শুধু ক্ষমা চাইতে এসেছি। ক্ষমা? আপনার কি মনে হয় এক কথায় ক্ষমা চেয়ে আপনি সব ঠিক করতে পারবেন? আমি জানি পারব না, কিন্তু আমি চেষ্টা করতে চাই। নিঝুম দীর্ঘশ্বাস ফেলে। আপনার চেষ্টা করার সময় ফুরিয়ে গেছে অয়ন। অয়ন চুপ করে। তার মুখ শক্ত হয়ে যায়। আমি হাল ছাড়ব না নিঝুম। আমি জানি আমার জায়গা এখনো তোমার জীবনে আছে, আর সেটাই প্রমাণ করব। নিঝুম তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। অয়নের কথাগুলো নিঝুমের মনে একটা অদ্ভুত হাহাকার তৈরি করে, কিন্তু সে মুখে কিছু বলে না। তার ভেতরের ক্ষতগুলো এত গভীর যে অয়নের সরি বলা দিয়ে সেগুলো মুছে ফেলা সম্ভব নয়। অয়ন এবার সরাসরি বলে, তুমি চাইলেও আমাকে থামাতে পারবে না নিঝুম। আমি আমার ভুল শুধরে তোমার কাছে ফিরে আসতে চাই। নিঝুম তাকে একদৃষ্টিতে তাকিয়ে দেখে। তারপর গভীর শান্ত গলায় বলে, আপনার জন্য আমার সবকিছুই ছিল, কিন্তু আপনি যখন অন্য কাউকে বেছে নিয়েছেন তখন আমাকে থামিয়ে রাখার অধিকার আপনি হারিয়েছেন। অয়ন ভেতরে ভেতরে কেঁপে ওঠে, কিন্তু তার মুখে কোনো শব্দ বের হয় না। অহনা সেদিন রাতে অয়নকে ডেকে বসায়। তুই যাই কর, নিঝুমকে আরেকবার বোঝার চেষ্টা কর। সে তোকে ভালোবেসে এখনো অপেক্ষা করছে। অয়ন মলিন গলায় বলে, মা, সে তো স্পষ্ট বলে দিয়েছে আমাকে আর তার জীবনে চায় না। মেয়েটা বাইরে যাই বলুক, ভেতরে তোর জন্যই কাঁদছে। তুই যদি একবার নিজের ইগো সরিয়ে সরাসরি তার অনুভূতির দিকে তাকাস, সব বুঝতে পারবি। অয়ন একগাল দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি আর কি করব মা? বারবার তার কাছে গিয়েও কিছু বদলাতে পারছি না। অহনা তার হাত ধরে বলে, তোর ইগোটা ফেলে দে অয়ন। আর সত্যি যদি ভালোবেসে থাকিস তাহলে ধৈর্য রাখো। পরদিন সকালে নিঝুম একটা সিদ্ধান্ত নেয়। এইভাবে পড়ে থাকলে জীবন চলবে না। নিজের জন্য কিছু করতে হবে। সে পুরনো ভার্সিটি জীবনের কিছু বন্ধুর সঙ্গে যোগাযোগ করে একটা চাকরির সন্ধান শুরু করে। তার এক বন্ধু সামিয়া তাকে একটা পার্ট টাইম কাজের কথা জানায়। নিঝুম, এটা তেমন বড় কোনো কাজ না, কিন্তু শুরু করার জন্য এটা ভালো হতে পারে। নিঝুম তৎক্ষণাৎ রাজি হয়। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই সামিয়া, তুমি পাশে থাকলেই হবে। নয়না বুঝতে পারে অয়ন আর আগের মতো তার প্রতি মনোযোগ দিচ্ছে না। অয়নকে আবারও পুরোপুরি নিজের করে নিতে হবে, আর সেজন্য যে কোনো কিছু করতে হবে। সে একদিন অয়নকে সরাসরি বলে, আমাদের সম্পর্কটা কি ঠিকঠাক চলছে? আমি মনে করছি তুমি কিছুটা দূরে সরে যাচ্ছ। অয়ন এড়িয়ে যায়। তুমি এসব কেন ভাবছ নয়না? সব তো ঠিকই আছে। নয়না তাকে প্রভাবিত করার জন্য কান্নার অভিনয় শুরু করে। তুমি হয়তো আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু আমি বুঝতে পারছি না তোমার জন্য আমি কি তেমন কিছু। অয়ন একটা দীর্ঘশ্বাস ফেলে। তুমি এটা বোঝানোর চেষ্টা করছো কেন? আমি তোমাকে কোনোদিন কিছু বলিনি। তাহলে নিঝুম কেন তোমার চিন্তায় ঘুরে বেড়াচ্ছে? অয়ন চুপ করে যায়। একদিন সন্ধ্যাবেলা নিঝুম অফিস থেকে বাসায় ফেরার পথে রাস্তার পাশে অয়নকে দাঁড়িয়ে থাকতে দেখে। আপনার এখানে কি কাজ? অয়ন হালকা হেসে বলে, তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমার জন্য? কেন? তোমার সময় হলে কথা বলতে চাই।
আমার সময় এখন নেই। আর কোনো কথা বলার প্রয়োজনও নেই। আমি জানি তোমার মনে আমার প্রতি ঘৃণা তৈরি হয়েছে, কিন্তু আমি একবার সুযোগ চাই। নিঝুম তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলে, আপনি কি জানেন, সুযোগ মানুষ তার প্রিয়জনকে দেয় যাকে সে বিশ্বাস করে? আপনার প্রতি আমার সেই বিশ্বাস আর নেই। অয়ন হতাশ হয়ে বলে, আমি তোমাকে বিশ্বাস ফিরিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করছি। নিঝুম তার দিকে আরেকবার তাকিয়ে বলে, আপনার প্রতিজ্ঞার সময় শেষ। আমি নিজের পথে চলার চেষ্টা করছি। অয়ন বাসায় ফিরে অহনার সামনে বসে পড়ে। মা, আমি বুঝতে পারছি আমি কিভাবে সবকিছু নষ্ট করেছি। অহনা দীর্ঘশ্বাস ফেলে বলে, তুই যদি সময়মতো নিজের ভুল বুঝতি তাহলে এই দিন দেখতে হতো না। অয়ন চুপ করে থাকে। তার মন জুড়ে কেবল একটা প্রশ্ন, আমি কি সত্যি নিঝুমকে আবার ফিরে পেতে পারব? নিঝুম এখন ধীরে ধীরে নিজের কাজে মনোযোগী হচ্ছে। নিজের অনুভূতিগুলোকে চাপা রেখে সে কর্মক্ষেত্রে মন বসানোর চেষ্টা করছে। অফিসের নতুন পরিবেশ আর সহকর্মীদের মধ্যে নিজেকে মানিয়ে নিতে সে বেশ সময় দিচ্ছে। তবে কাজের ফাঁকে অয়নের কথা বারবার তার মনে পড়ে। কিভাবে এই মানুষটাকে সে এত ভালোবেসেছিল, অথচ আজ তাদের মাঝে এমন দূরত্ব। অন্যদিকে অয়ন নয়নার সঙ্গেও ঠিক তেমনটা আর মানিয়ে নিতে পারছে না। তার ভেতরে অদ্ভুত এক শূন্যতা জন্ম নিচ্ছে। নয়নার প্রতি যে ভালোবাসা এতকাল ধরে পুষে রেখেছিল তা যেন নিঝুমের দূরত্বের কারণে ম্লান হয়ে গেছে। একদিন সন্ধ্যায় নয়না অয়নকে জিজ্ঞেস করল, তুমি কি আগের মতো নেই? আমাদের সময় কাটানোর ইচ্ছা কি হারিয়ে ফেলেছ? অয়ন কিছুক্ষণ চুপ থেকে বলল, নয়না, সব ঠিক আছে, শুধু কিছু কাজের চাপ রয়েছে। নয়না বোঝে অয়নের ভেতরে কিছু একটা চলছে, তবে কি সেটা সে ঠিক ধরতে পারে না। সে মনে মনে ভাবছে, অয়ন কি এখনো নিঝুমের কথা ভাবে? অফিসে একদিন নিঝুমের কাজের দক্ষতা দেখে তার বস তাকে প্রশংসা করলেন। নিঝুম, তুমি সত্যিই খুব পরিশ্রমী। আগামী মাসে তোমাকে নতুন একটি প্রজেক্টে দায়িত্ব দিতে চাই। নিঝুম মৃদু হেসে বলল, ধন্যবাদ স্যার। আমি চেষ্টা করব নিজের সেরাটা দিতে। এরপর থেকেই নিঝুম নতুন প্রজেক্টের কাজে ডুবে যায়। বাসায় ফিরতেও দেরি হয়ে যায় প্রায় প্রতিদিন। অহনা মেয়ে বলে মাঝে মাঝে বকাঝকা করে, কিন্তু ভেতরে ভেতরে সে বুঝতে পারে কাজই এখন নিঝুমের একমাত্র শান্তির জায়গা। নিঝুমের এভাবে দূরে সরে যাওয়া আর তার নিজের জীবনের অনিশ্চয়তা অয়নের ভেতর এক ধরনের অস্থিরতা তৈরি করছে। নয়নার সঙ্গে সময় কাটালেও সে নিজের মনের গভীরতা বুঝতে পারছে না। একদিন রাতে নয়না তাকে প্রশ্ন করে বসে, তুমি কি সুখী অয়ন? আমি কি তোমাকে সেই সুখ দিতে পারছি যা তুমি চেয়েছিলে? অয়ন দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, নয়না, আমি আসলে নিজেই জানি না কি চাই। কিন্তু একটা কথা স্পষ্ট, জীবনের প্রতিটি সম্পর্ক যেন আজ এলোমেলো হয়ে গেছে। নয়না কিছুক্ষণ চুপ থেকে বলল, তাহলে এই সম্পর্কের কোনো মানে হয় কি? অয়ন হতবাক হয়ে তাকায় নয়নার দিকে। নয়নার কথায় তার ভেতরের অস্পষ্ট অনুভূতিগুলো যেন আরও গভীর হয়ে ওঠে। একদিন রাতে অফিস থেকে বাসায় ফেরার পথে নিঝুম রিকশায় বসে জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবছিল। তার মনের ভেতরে হাজারো প্রশ্ন। অয়ন কি কোনোদিন বুঝতে পারবে আমার ভালোবাসার গভীরতা? নাকি সে চিরকালই তার প্রাক্তন ভালোবাসার ছায়ায় হারিয়ে থাকবে? বাসায় ফিরে নিঝুম ক্লান্ত শরীরে বিছানায় শুয়ে পড়ল। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। অহনা মেয়ের পরিবর্তন দেখে চিন্তিত। সে বুঝতে পারে নিঝুম তার সুখের জন্য নয়নাকে ফিরিয়ে দিয়েছিল, কিন্তু এতে তার জীবনে আরও কষ্ট বেড়েছে। একদিন সন্ধ্যায় অহনা অয়নকে ফোন করে বলল, অয়ন, তুমি একবার এসে নিঝুমকে দেখে যাও। ওর শরীরটা ভালো যাচ্ছে না, আর ওর মনটাও খুব ভেঙে গেছে। অয়ন কিছুক্ষণ চুপ থেকে বলল, মা, আমি আসব, তবে এখন না। অহনা রাগে ফোন কেটে দেয়।
সে ভেবে পায় না অয়ন কেন এমন বদলে গেছে। অয়ন আজকাল তার অফিসের কাজেও মনোযোগ দিতে পারছে না। নয়নার সাথে সময় কাটানোর চেষ্টা করলেও মন যেন কোথাও আটকে থাকে। একদিন নয়না সরাসরি বলেই বসল, অয়ন, আমি তোমার মনের মধ্যে কি চলছে সেটা বুঝতে পারছি। তুমি কি এখনো নিঝুমকে ভুলতে পারোনি? অয়ন কিছুক্ষণ চুপ থেকে বলল, নয়না, আমি জানি না, কিন্তু একটা কথা সত্যি, তোমার সাথে থেকেও আমি যেন খুঁজে ফিরি এমন কিছু যা আমি হারিয়ে ফেলেছি। নয়না মৃদু হেসে বলল, তাহলে হয়তো তুমি ভুল করেছ আমাকে ফিরে পেয়ে। তুমি হয়তো বুঝতে পারছ সত্যিকার অর্থে কার প্রয়োজন তোমার জীবনে। অয়ন হতবাক হয়ে তাকিয়ে থাকে। নয়না এতটা শান্তভাবে এই কথাগুলো বলবে তা সে ভাবতেও পারেনি। অফিসে নিঝুম এখন নতুন প্রজেক্ট নিয়ে খুব ব্যস্ত। তার কাজের প্রশংসা প্রতিনিয়ত বাড়ছে, কিন্তু একাকিত্বের যন্ত্রণা তার পিছু ছাড়ে না। একদিন অফিস থেকে ফেরার পথে সে সাথীর সাথে দেখা করে। সাথী ফুল বিক্রি করতে গিয়ে হঠাৎই তার সামনে পড়ে যায়। সাথীর মেয়ে এখন বেশ বড় হয়ে উঠেছে, আর সাথীও আগের থেকে কিছুটা গুছিয়ে নিয়েছে নিজের জীবন। আপা, আপনি কেমন আছেন? সাথীর কণ্ঠে এক ধরনের উচ্ছ্বাস। নিঝুম মৃদু হেসে বলল, ভালো আছি। আর তুমি? তিথি কেমন আছে? সাথী বলল, তিথি ভালো আছে আপা, তবে অনেকদিন আপনাকে দেখতে চাইছিলাম, আপনার খোঁজও নিতে পারিনি। নিঝুম হাসল, তুমি এত কষ্ট করে নিজের জীবনটাকে যেভাবে সাজিয়ে নিচ্ছ সেটা দেখে সত্যিই ভালো লাগে। সাথী বলল, আপা, জীবনে অনেক কষ্ট থাকলেও আল্লাহ একসময় তার পথ দেখিয়ে দেন। আপনি নিশ্চিন্ত থাকেন, সব ঠিক হয়ে যাবে। সাথীর কথাগুলো যেন নিঝুমের মনে কিছুটা প্রশান্তি এনে দিল। অহনা আজকাল বেশ চিন্তিত। তার মেয়ে দিনের পর দিন নিজের মধ্যে ঢুকে যাচ্ছে। অয়নও এখন আর তেমন যোগাযোগ করে না। একদিন সে সরাসরি অয়নকে ফোন দিয়ে বলল, তুই আবার কবে আসবি অয়ন? নিঝুম তোকে নিয়ে কোনো কথা বলে না, কিন্তু আমি জানি ওর মনের অবস্থা। ও তোকে ভুলতে চায়, কিন্তু কি তুই সত্যিই ওর জীবন থেকে সরে যেতে পারবি? অয়ন কিছুক্ষণ চুপ থেকে বলল, মা, আমি নিজেই জানি না কি করতে হবে। অহনা ধমক দিয়ে বলল, তোর জানার দরকার নেই। তুই একবার এসে দেখে যা, আর সত্যি বল, তুই কি নয়নাকে নিয়ে সুখী? অয়ন মৃদু গলায় বলল, মা, আমি আসব। একদিন হঠাৎ করেই অয়ন নিঝুমের অফিসে হাজির হয়। অফিস থেকে বের হওয়ার সময় দরজার কাছে তাকে দেখে অবাক হয়ে যায় নিঝুম। আপনি এখানে? অয়ন বলল, হ্যাঁ, তোমার সাথে কিছু কথা বলতে এসেছি। একটু সময় হবে? নিঝুম গম্ভীর মুখে বলল, আমার এখন কোনো কথার সময় নেই। আপনি বরং আপনার কাজের দিকে মন দিন। আমার জীবনে আর আপনাকে প্রয়োজন নেই। অয়ন হতবাক হয়ে বলল, তোমার সাথে আমার কিছু হিসাব মেলানোর বাকি আছে নিঝুম। তুমি কি একটুও সময় দিতে পারবে না? নিঝুম বিরক্ত গলায় বলল, হিসাব? আপনি কি আমাকে ঋণী ভেবেছেন? আমার কোনো পাওনা নেই, আর আপনার কাছে কিছু চাইও না। অয়ন থেমে গেল, কিন্তু তার চোখে এক ধরনের দৃঢ়তা। একটা সুযোগ তো আমাকে দিতেই হবে নিঝুম, নয়তো আমার নিজের ভেতরের যন্ত্রণা শেষ হবে না। নিঝুমের মুখে কোনো কথা নেই। সে দ্রুত পায়ে হেঁটে রিকশায় উঠে চলে গেল। অয়ন হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। এই ঘটনাগুলোর মাঝে নয়না বুঝতে পারে তার এবং অয়নের সম্পর্ক টিকে থাকলেও সেটায় প্রাণ নেই। একদিন অয়নের সামনে বসে নয়না বলল, অয়ন, তোমাকে আমি সত্যিই ভালোবেসেছি, কিন্তু আজ বুঝতে পারছি তুমি কারো সাথে থাকার জন্য নয়, বরং নিজের যন্ত্রণার থেকে পালানোর জন্য আমাকে বেছে নিয়েছিলে। আমি আর এই সম্পর্কটা চালিয়ে যেতে চাই না। অয়ন বিস্মিত হয়ে বলল, নয়না, তুমি এসব কি বলছো?
নয়না মৃদু হেসে বলল, তুমি যাকে ভালোবেসেছিলে সে নয়, আমি ছিলাম তোমার একটা ভুল। তুমি ফিরে যাও যেখানে তোমার মন পড়ে আছে। নিঝুমের দিনগুলো যেন আরো ভারী হয়ে উঠছে। কাজের চাপ, একাকিত্ব আর অতীতের স্মৃতিরা মিলে তার জীবনের প্রতি মুহূর্তে ছায়া ফেলছে। অফিস থেকে ফিরে নিজের ফ্ল্যাটে ঢুকে দরজা বন্ধ করে সে গভীর শ্বাস ফেলে। ফ্ল্যাটের নির্জনতায় সে কখনো কখনো নিজের সঙ্গেই কথা বলে। একদিন রাতে সে নিজের পুরনো ডায়েরি খুলে বসে। প্রতিটি পাতায় তার এবং অয়নের মুহূর্তগুলোর ছাপ। সেগুলো একসময় তার কাছে ছিল স্বপ্নের মতো, আর এখন যেন বিষাক্ত স্মৃতি। তোমার ভালোবাসা যদি সত্যিই কিছু ছিল, তাহলে তুমি এমনটা করতে পারতে না, অয়ন। নিজের অজান্তেই কথাটা মুখ থেকে বেরিয়ে যায়। ডায়েরি বন্ধ করে নিঝুম ভাবল, এভাবে আর চলতে পারে না। তাকে নিজের জন্য কিছু করতে হবে। জীবন থেমে থাকার জন্য নয়। পরের দিন সে সিদ্ধান্ত নেয় সে তার অফিসের প্রস্তাবিত এক ট্রেনিং প্রোগ্রামে অংশ নেবে। প্রোগ্রামটি বিদেশে, প্রায় 6 মাসের জন্য। অফিসে গিয়ে ম্যানেজারের সাথে আলোচনা করতেই প্রস্তাবটি চূড়ান্ত হয়। তুমি এই ট্রেনিংয়ে গেলে নিজের যোগ্যতা অনেক বাড়িয়ে নিতে পারবে, ম্যানেজার বলল। নিঝুম শুধু মৃদু হেসে বলল, আমার কিছু পরিবর্তন দরকার, স্যার। অয়ন আজকাল কাজে মন দিতে পারছে না। নয়নার সাথে সম্পর্কের পরিণতি যেন তাকে আরও বিশৃঙ্খল করে তুলেছে। নয়না স্পষ্ট করেই বলেছে, তোমার মন কখনো আমার ছিল না। আমি চাই তুমি যা সত্যি চাও সেটার পেছনে যাও। নয়নার কথা শুনে অয়ন বুঝতে পারে সে আসলে নিজের ভেতরের তাড়নায় নয়নার কাছে ছিল, ভালোবাসায় নয়। একদিন সে অহনার সাথে কথা বলতে বসে। মা, আমি কি সত্যিই ভুল করেছিলাম? অহনা তাকে মৃদু হাসি দিয়ে বলল, ভুল করেছিস কি না সেটা তো তোকে নিজের ভেতর থেকেই জানতে হবে। তবে তোর একটা ভুল আমি নিশ্চিত জানি, তুই কখনো নিঝুমকে বুঝতে চাসনি। অয়নের মনে হতে থাকে তার জীবনের সব সিদ্ধান্ত যেন অন্য কারো প্রভাবিত হয়ে গেছে। কিন্তু এই একবার সে নিজের মনের কথা শুনতে চায়। অয়নের একদিন হঠাৎ সাথীর সাথে দেখা হয়। সাথী তখন ফুল বিক্রি করছিল। অয়ন এগিয়ে গিয়ে বলল, সাথী, কেমন আছো? সাথী প্রথমে চমকে গেলেও মৃদু হেসে বলল, ভালো আছি। আপনি কেমন আছেন? অয়ন বলল, ভালো আছি, তবে মনে হয় আমি নিজের অনেক কিছু হারিয়ে ফেলেছি। সাথী সরাসরি জিজ্ঞেস করল, আপনি কি নিঝুম আপাকে নিয়ে ভাবছেন? অয়ন চমকে উঠে বলল, তোমার কিভাবে জানা হলো? সাথী শান্ত গলায় বলল, আপনার চোখে সবই স্পষ্ট। তবে জানেন, আপা আপনাকে অনেক ভালোবাসতেন। আজও হয়তো করেন, তবে তার জীবন থেকে আপনাকে মুছে ফেলার চেষ্টা করছেন। অয়ন মৃদু হাসল, আমাকে নিয়ে তার এতটা বিরক্তি? সাথী, তুমি কিভাবে এতটা বুঝলে? সাথী গভীরভাবে বলল, কারণ ভালোবাসা মুছে ফেলা সহজ নয়। তবে আপনি যদি সত্যিই তার পাশে দাঁড়াতে চান, তাহলে আপনার সঠিক পথ বেছে নিতে হবে। নিঝুমের ট্রেনিংয়ের দিন ঘনিয়ে আসে। ফ্ল্যাটের সবকিছু গুছিয়ে সে চূড়ান্ত প্রস্তুতি নেয়। সাথীকে বিদায় জানিয়ে সে বলল, তোমার জীবনযুদ্ধ আমাকে সাহস জুগিয়েছে, সাথী। আশা করি আমরা আবার দেখা করব। সাথী আবেগ আপ্লুত হয়ে বলল, আপা, আপনি সুখে থাকবেন। আল্লাহ আপনার মঙ্গল করুন। নিঝুম ফ্লাইটের দিন সকালে ফ্ল্যাট থেকে বের হওয়ার আগে শেষবারের মতো আয়নায় নিজেকে দেখল। তোমার জীবনে যা কিছুই হোক, তুমি নিজের জন্য বাঁচবে। এটাই আজকের শপথ, সে নিজেকে বলল। এয়ারপোর্টে যাওয়ার পথে হঠাৎই অয়ন তার সামনে হাজির হয়। তুমি কোথাও যাচ্ছ? নিঝুম অবাক হয়ে বলল, এটা কি আপনার জানার বিষয়, মিস্টার অয়ন? অয়ন হতভম্ব হয়ে বলল, তোমার সাথে কথা বলার জন্য এসেছি। আমার কিছু কথা বলা বাকি রয়ে গেছে।
নিঝুম নির্লিপ্ততা গলায় বলল, বাকি থাকা কথাগুলো বলার সময় আপনার ছিল। এখন আর তা শোনার মতো মানসিক অবস্থা নেই আমার। অয়ন গভীর কণ্ঠে বলল, তোমার সাথে সব ভুলের জন্য আমি ক্ষমাপ্রার্থী। নিঝুম তাকে থামিয়ে দিয়ে বলল, ক্ষমা পেতে চেয়েছেন? আপনি তা পেয়ে গেছেন। এখন দয়া করে আমাকে যেতে দিন। অয়ন ভেঙে পড়ল, তোমার জীবনে কি আমার আর কোনো জায়গা নেই? নিঝুম শান্ত গলায় বলল, আমার জীবনে নিজের জায়গা খুঁজতে শিখেছি। সেখানে অন্য কারো প্রয়োজন নেই। অয়ন আর কোনো কথা বলতে পারল না। নিঝুম দ্রুত পা চালিয়ে এয়ারপোর্টের দিকে এগিয়ে গেল। সমাপ্ত।